শুভ নববর্ষ 1433। একটু অন্য ধরনের একটা ভিডিওতে আপনাকে স্বাগত। নববর্ষ আজ সকাল থেকে চতুর্দিকে নানান ধরনের পুজো আর্চার আওয়াজ এবং পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার এটা একটা বেশ প্রশস্ত সময় এই সময়টা। এবং বিভিন্ন মন্দিরে, বিভিন্ন বিখ্যাত মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলোতেও কিন্তু আজকে হালখাতার পুজো দেওয়ার একটা ঢল পড়েছে। একই সঙ্গে বাঙালি সংস্কৃতি বা বাংলা সংস্কৃতির বা বাঙালিয়ানার উদযাপনের দিন আজ। সারা বছর আমরা কতটা বাঙালি হয়ে উঠতে পারছি বা পারছি না সেটার থেকে অনেক বড় করে ধরা দিচ্ছে যে আজকে এই দিনটাতে আমরা বাঙালিয়ানাকে, আমাদের ঐতিহ্যকে বরণ করে নিতে পারছি কিনা, মনে করতে পারছি কিনা, নস্টালজিয়ায় ডুবে যেতে পারছি কিনা, এবং অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি পরবর্তী প্রজন্মকে আমাদের সংস্কৃতি সম্পর্কে শেখাতে পারছি কিনা। এই প্রবল গরমে চর্বচস্য লেজ্জ পেয়েও খেতে খেতে মন্দিরের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আপনি ঘামে ভিজে অত্যন্ত ক্লান্ত হয়ে মোবাইলটা স্ক্রল করছেন, সেই মুহূর্তে আপনার জন্য আমি গরমের সলিউশনের একটা ভিডিও নিয়ে আসছি। গরমের সলিউশনের ভিডিও মানে, যেহেতু আজকে ট্র্যাডিশনের উদযাপনের দিন, ঐতিহ্যের উদযাপনের দিন, ঐতিহ্যগতভাবে যেভাবে আমরা গরমের সঙ্গে, প্রবল গ্রীষ্মকালের সঙ্গে কমব্যাট করে এসছি, সেই সব নিয়েই কিছু কথা বলবো। অর্থাৎ কথা বলবো পাখা নিয়ে, ফ্যান নিয়ে। ফ্যান মানে কিন্তু আপনার ফ্যান, কোনো সেলিব্রিটির ফ্যান নয়, অথবা ভাতের ফ্যানও নয়। এই ফ্যান মানে যে ফ্যান ঘোরে সেই ফ্যান। যে ফ্যান ঘোরে সেই ফ্যান তো এসছে অনেক পরে। তার আগে কি ছিল? একেবারে প্রাচীনকাল থেকে বিভিন্ন গাছের পাতাকে শুকিয়ে একটু হার্ডনেস তার মধ্যে বাড়িয়ে সেটাকে দিয়ে হাওয়া খাওয়ার একটা প্রচলন কিন্তু ছিল, যেটার অন্যতম প্রধান উপকরণ ছিল এই তাল পাতার পাখা। বাঙালির ঐতিহ্যের প্রতীক হচ্ছে এই তাল পাতার পাখা। এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, এরকম একটা শেপে এই জিনিসটা পাওয়া যেত, এখনও পাওয়া যায়। শিরগুলো দেখা যাচ্ছে তালপাতার, এবং এখানে একটা বাঁশের কঞ্চি যুক্ত করে এটাকে দিয়ে হাওয়া করা হতো। এবং আমরা প্রত্যেকেই মোটামুটি কালীঘাটের পট যারা জানি, সেখানেও দেখেছি যে জামাই ষষ্ঠীর এই আর কিছুদিন পরই আসবে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর যে দৃশ্যায়ন, সেখানে কিন্তু এই তালপাতার পাখা খুব ইম্পর্টেন্ট। এবং তালপাতার পাখার কিন্তু বেশ কয়েকটা সোশ্যাল ক্লাসিফিকেশন রয়েছে। কীরকম? সেটা হচ্ছে এই তালপাতার পাখা সংখ্যায় কটা, এবং তালপাতার পাখাটা কত বড়, সেখানে কি কাপড়ের ঝালর লাগানো আছে, তার ডিজাইনের মধ্যে কি কি পারদর্শিতা আছে বা কারুকার্য আছে, সেগুলোর ওপর ডিপেন্ড করে প্রাচীন বাংলায় গ্রাম বাংলার জমিদারদের প্রতিপত্তি বোঝা যেত, বেশ খানিকটা ক্লাসিফাই করা যেত। অর্থাৎ সেই জমিদার যখন ফরাসের ওপর বসে বসে গড়গড়া টানছেন, তার উপরে যে হাত পাখাটা দুলছে, সেই পাখাটার সাইজ কত বড়, সেটার মধ্যে কাপড়ের যে ঝালর লাগানো আছে সেই ঝালর কত বড়, এবং সেই পাখার মধ্যে কী কারুকাজ আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু তার প্রতিপত্তি এবং তার যে আর্থিক ক্ষমতা, তার একটা বিচার করা হতো। এই তালপাতার পাখা আজও পাওয়া যায় এবং অত্যন্ত সহজলভ্য, টেকসই, অত্যন্ত মজবুত। এবং এটার এই তালপাতার এই শিরগুলোকে কেন্দ্র করে বেশ কিছু শৈল্পিক নকশা করার একটা চেষ্টা করা হয়, যার ফলে এখানে কিন্তু লোকাল যে সিগনেচার, একেবারে ফোকলোরের লোকালাইজ যে সিগনেচার, সেই সিগনেচার কিন্তু পাওয়া যায়, যেটা তার পরে তালপাতার পাখাকে করে তোলে নকশি পাখা। এই যে ছবি আঁকা হলো, ছবি আঁকার ওপর যদি স্টিচের কাজ করা হয় তালপাতার ওপরেই, সেটাই কিন্তু হয়ে দাঁড়ায় নকশি পাখা। ঠিক যেরকম নকশি কাঁথা, ঠিক সেরকমই নকশি পাখা। যদিও আজকের দিনে এই নকশি পাখার প্রচলন অনেকটা কমে গেছে, মূলত সময়ের অভাবে, কিন্তু তবু আমাদের এপার বাংলার শান্তিপুর এরিয়া এবং ওপার বাংলার চট্টগ্রাম এরিয়ায় কিন্তু এই ধরনের পাখা আজও কোনো কোনো পরিবার তৈরি করেন, এবং কারোর কারোর কাছে সংগ্রহে এই পাখা রয়েছে, এখনও পর্যন্ত টিকে রয়েছে। এখানে কিন্তু পরিবারের ইনিশিয়াল গুলো স্টিচ করে বসিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পাখার যে ডিজাইনগুলো, বিভিন্ন যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু সেই পার্টিকুলার ফোকলোরকে ডিনোট করতো। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এছাড়াও আরেকটা খুব সহজলভ্য পাখা ছিল, সেটা হচ্ছে বেতের পাখা। বেতের পাখায় বেত দিয়েই ডিজাইন ছিল, কখনো কখনো এই বেতের ওপর রং করা হতো, কিন্তু স্ট্রাকচারটা মোটামুটি সেম।
তালপাতা এবং নকশি পাখার মতোই তার স্ট্রাকচার। বেতের পাখার সুবিধাটা হচ্ছে বেতের পাখা খুব হালকা হয় এবং বেতের পাখাও কিন্তু তালপাতার মতোই, যেখানে তাল গাছের অভাব রয়েছে সেই সব জায়গায় মূলত এটা ইউজ করা হয়, যেখানে মানে যে মাটিতে তাল গাছ একটু কম হয় সেই সব জায়গায় ইউজ করা হয়, মূলত লাল মাটির দেশে বা যেসব জায়গায় একটু শুকনো সেই সব জায়গায় কিন্তু এই বেতের পাখা ইউজ করা হয়। উত্তরবঙ্গেরও বিভিন্ন জায়গায় করা হয়। সেই বেতের পাখাও কিন্তু তালপাতার যে পাখা সেই পাখার মতোই তার স্ট্রাকচার, তার যে তৈরি করার যে প্রসেস মোটামুটি সেম। এরপর আরেকটা যে পাখা রয়েছে যেটা মূলত দক্ষিণবঙ্গ এবং সুন্দরবন অঞ্চল একসময় খুব বিখ্যাত ছিল, সেটা হচ্ছে শোলার পাখা। মানে শোলার যে শিট, সেই শিটগুলোকে কেটে তার উপর বিভিন্ন কারুকাজ করে বাঁশের ডগায় মুড়ে ওই একই স্ট্রাকচারে তৈরি করা হতো শোলার পাখা। এরপর যে গল্পটা বলবো বা যে গল্পের উল্লেখ করবো সেই গল্পটার নাম হচ্ছে ফেলুদার গল্প, সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প, রবার্টসনের রুবি গল্পের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোটাগনিস্ট ক্যারেক্টার হিসেবে উঠে এসেছিল একটি চরিত্র যার নাম ছিল পাংখাওয়ালা। এই পাংখাওয়ালা কারা? ধরা যাক এই আপনার ঘর এবং এখানে মাথার উপর একটা পাখা ফিট করা এবং ঘরের দরজার বাইরে থেকে দেয়ালের ফুটো দিয়ে বের করা রয়েছে একটা দড়ি। সেই দড়ি এখানে বসে কেউ একজন টানছেন এবং গোটা ঘরে হাওয়া দিচ্ছে সেই পাখাটা, সেই ছাদ পাখাটা। সেইটাকে বলা হতো বা সেই প্রফেশনটাকে বলা হতো পাংখাওয়ালার প্রফেশন। এখানে যেরকম দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, দেখুন দড়ি দিয়ে টানা হচ্ছে, এটা এখানে যেরকম দেখা যাচ্ছে, এবং ঘরের মধ্যে কিন্তু দড়ি দিয়ে এরকম একটা পাখা ঝুলিয়ে রাখার একটা প্রথা ছিল। এবং একই সঙ্গে এখানে একটা কপিকল লাগানো থাকতো যাতে ওই পাখাটা টানতে খুব বেশি পরিশ্রম না করতে হয়। ওপরে একটা কাঠের গোছের ওপর নিচে কাপড় ঝুলিয়ে মোটামুটি এই ধরনের পাখা লাগানো থাকতো। আজও যদি আপনি কৃষ্ণনগর রাজবাড়িতে যান সেখানে আপনি এই ধরনের পাখা দেখতে পাবেন। এছাড়া কলকাতার কয়েকটা স্পেসিফিক পুরনো মন্দির রয়েছে, কয়েকটা স্পেসিফিক ঠাকুর দালান রয়েছে যেখানে আপনি এই ধরনের পাখা দেখতে পারবেন। এছাড়া আরেকটা জায়গায় এখনও পর্যন্ত দেখা যায়, সেটা হচ্ছে সত্যজিৎ রায় যখন অরণ্যে দিনরাত্রি ছবিটা শ্যুট করেন, তো ডিএফও ডাল্টনগঞ্জের যে ফরেস্ট বাংলো, সেই ফরেস্ট বাংলোর ঘরে কিন্তু এই ধরনের পাখা ছিল, যেটা আজ পর্যন্ত সেখানে সংরক্ষিত রাখা হয়েছে। কিন্তু এ তো গেল একেবারে প্রাচীন কাল থেকে আমরা এলাম মোটামুটি ওই 1799 ধরা যাক, 1799 পর্যন্ত বা 1801, 1802, 1805, 1810 পর্যন্ত। তারপর কি হলো? চতুর্দিকে শিল্প বিপ্লব চলছে, ভারী ভারী মেশিনারি তৈরি হচ্ছে, জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন তৈরি করে ফেলেছেন, এবং তার ফলে যেটা হচ্ছে যে অলস জীবন ক্রমশ আমাদের চারপাশ থেকে বিদায় নিচ্ছে এবং প্রত্যেকেই ঘরের ভেতরে থেকেও অথবা কারখানা শেডে থেকে যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজগুলো করা শুরু করছেন। ফলে তাদের হাওয়া দেওয়ার প্রয়োজন অনেক বেশি করে দেখা দিল। কি করা যায় 1816 থেকে 1820 মধ্যে বিভিন্ন পর্যায়ক্রমে রবার্ট স্টার্লিং নামে একজন স্কটিশ ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার, তিনি একটা বিশেষ ধরনের ইঞ্জিন তৈরি করলেন যেটা বার্নলিজ যে প্রিন্সিপাল, আমরা প্রত্যেকেই যারা ছোটোবেলায় ফিজিক্স পড়েছি বা ফিজিক্যাল সায়েন্স পড়েছি সেখানে বার্নলিজ প্রিন্সিপাল ছিল, যেটা হচ্ছে মানে গ্যাসের অণুর উপর একটা থিওরি ছিল, যেটাতে বলা হতো যে যদি তাপ বেড়ে যায় তাহলে গ্যাসের অণুর আদান প্রদান হয় এবং গরম যে গ্যাস বা গরম যে বায়ু সেটা ওপরের দিকে উঠে যায় এবং ঠান্ডা বায়ুটা নিচের দিকে সেই শূন্যস্থান পূরণ করতে নেমে আসে এবং এর ফলে একটা প্রবল চাপ তৈরি হয়। সেই চাপের ওপর ভিত্তি করে একটা ইঞ্জিন তৈরি করা হয়। সেই ইঞ্জিনটার নাম হচ্ছে স্টার্লিং ইঞ্জিন এবং সেই স্টার্লিং ইঞ্জিনের ওপর ভিত্তি করে তৈরি করা হয় একটা বিশেষ ধরনের পাখা বা ফ্যান। সেইটাকে বলা হয় হচ্ছে স্টার্লিং ইঞ্জিনের ফ্যান। যেমন এইটা হচ্ছে সেই স্টার্লিং ইঞ্জিনের ফ্যান। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এইখানে একটা ছোট্ট প্রদীপের মতো জিনিস রয়েছে। এই প্রদীপের মতো জিনিসটা দিয়ে এখানে একটা পিস্টন লাগানো রয়েছে। এখানে তাপ দেওয়া হচ্ছে এবং ক্রমশ এর ভেতরের বায়ুটা গরম হয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এবং তলা থেকে নতুন বায়ু ঢুকেই এই চারপাশ থেকে নতুন বায়ু ঢুকে ক্রমশ এই শূন্যস্থানটা, ভেতরের শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করছে এবং পেছনে একটা অদ্ভুতভাবে মানে সাইড করে একটা পিস্টন লাগানো রয়েছে। এই হচ্ছে সেই পিস্টন, এই যে সাইড করে দেখা যাচ্ছে এই হচ্ছে সেই পিস্টন, এই হচ্ছে সেই পিস্টন, দুটো সাইড করে দুটো পিস্টন লাগানো রয়েছে। ফলে সেই পিস্টনটাতে একটা চাপ পড়ছে আশপাশ থেকে যখন বায়ুটা ঢুকছে এবং সেই পিস্টনটা এই জিনিসটাকে ঘোরাচ্ছে। এই জিনিসটাকে বলা হয় স্টার্লিং ইঞ্জিনের তৈরি করা ফ্যান।
এখানে তার ডিটেলস সমস্ত কিছু রয়েছে। আই হোপ যে কিছুটা হলেও বোঝা যাচ্ছে বা সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না, যদিও এটা সম্পূর্ণ আলাদা একটা টপিক। এটাকে বলা হতো কেরোসিন ফ্যান। এই কেরোসিন ফ্যান কিন্তু পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত কর্মকর্তা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও সমসাময়িক যে সমস্ত মার্চেন্ট কোম্পানিগুলো ছিল তাদের কর্মকর্তাদের টেবিলে শোভা পেত, এবং এটা কিন্তু সেই সময় মোটামুটি আর্থিক ক্রয় ক্ষমতার একটা প্রতীক হয়ে দাঁড়ায় এই স্টার্লিং ইঞ্জিনের ফ্যান, যেটাকে পরবর্তীকালে আরও বেশ কয়েক বছর পরে, প্রায় 100 বছর পরে, আমি বলছি এটা 1816 থেকে 1820, 1825-এর কথা, প্রায় 100 বছর পরে 1909 সালে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন কুন্ডু অ্যান্ড কোম্পানির সঙ্গে মিলিত হয়ে তারা একটা নতুন ধরনের জিনিস তৈরি করে, যেটাকে বলা হয় দ্য পাংখা পুলিং মেশিন, যেটা পরবর্তীকালে কিন্তু ইলেকট্রিক ফ্যান তৈরির, আমাদের দেশে ইলেকট্রিক ফ্যান তৈরির পথকে সুপ্রতিষ্ঠিত করে। এটাও মোটামুটি স্টার্লিং ইঞ্জিনের মতোই ব্যাপারটা ছিল, কিন্তু ওটা যেরকম মানে খুবই বেসিক একটা ইঞ্জিন ছিল, এটা আরেকটু কমপ্লিকেটেড একটা ইঞ্জিন ছিল, এবং এটার কিন্তু যে স্পিড সেটা অনেক বেশি ছিল। এটা মোটামুটি 1899 সাল থেকে মোটামুটিভাবে 1910-1912 সাল পর্যন্ত আমাদেরকে হাওয়া দিয়ে এসেছে, এবং এরপরে 1912 সাল থেকে কলকাতায় কমার্শিয়ালি ডোমেস্টিক ঘরগুলোতে, বিভিন্ন অফিসগুলোতে ইলেকট্রিক সাপ্লাই শুরু করা হলো, এবং মূলত তখন ছিল ডিসি ইলেকট্রিক। সেগুলো শুরু করা হলো উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, আলিপুর, এইসব জায়গায়, বিভিন্ন জায়গায় যদি আপনি যান, আপনি আজও দেখতে পারবেন বিভিন্ন জায়গায় এই ডিসি ইলেকট্রিকের ট্রান্সফরমারগুলো এখনও রয়েছে, এবং লাল ইটের বাড়ি, ওপরে লেখা রয়েছে CESC 1912। অর্থাৎ সেই জায়গাগুলোতে 1912 সালে এবং তার আশেপাশের সালগুলোতে, কাছাকাছি সময়গুলোতে বিভিন্নভাবে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনের একটা কাজ করা হয়েছিল। তো সেই ইলেকট্রিক এসে যাওয়ার পরে এই পাংখা পুলিং মেশিন কিন্তু খুব বেশি দিন আর থাকলো না। তার কারণ ইলেকট্রিক যখন এসে যাচ্ছে তখনই আমি প্রয়োজন বোধ করছি একটা ডিসি মোটরের, এবং ডিসি মোটর যখন আমার হাতে চলে আসছে তখন কিন্তু আমার হাতে চলে আসছে আজকের রেগুলার যে ফ্যান। তবে আজকের ফ্যানের সঙ্গে কিন্তু তার একটা বেসিক পার্থক্য রয়েছে। এই এসে গেল ডিসি ফ্যান, এগুলো হচ্ছে সিলিং ফ্যান ডিসি। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখুন, IEW বেহালা 48 ইঞ্চেস, ইন্ডিয়া 1930। এই যে ফ্যানটা, এটা কিন্তু বেহালায় তৈরি হয়েছিল। এটাকে বলা হয় বেহালা মডেল, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিক ওয়াইন্ডিং কোম্পানির যে ফেসিলিটি ছিল বেহালায়, তারা এটা তৈরি করেছিল। এবং তার পরবর্তীকালে ক্লাইড ছিল, ট্রপিক্যাল ছিল, উষার একটা আলাদা মডেল ছিল, ক্রম্পটন পার্কিনসনের আলাদা মডেল ছিল, কিংসওয়ে মডেল ছিল। কিংসওয়ে মডেলটা তৈরি করা হয়েছিল যখন রানী ভিক্টোরিয়ার পুত্র, রানী ভিক্টোরিয়ার পুত্র যখন শাসনভার গ্রহণ করেন, তার এই শাসনভার গ্রহণকে স্মরণীয় করে রাখতে কিন্তু এই মডেলটা তৈরি করা হয়েছিল। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু আমরা যেগুলোকে ইন্ডিয়া ফ্যান বলে জানি, তার একটা বড় ক্যাটাগরি তৈরি হয়েছিল সেই সময়। যদি এটাও আরেকটা অন্য বিষয়, এটাও নিয়েও আরেকটা আলাদা ভিডিও করা যায়, যদি আপনি চান তাহলে আলাদা একটা ভিডিও আমি করতেই পারি। এর পরবর্তীকালে যেটা আসে সেটা হচ্ছে, এবং এই ফ্যানগুলোর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটার যে সেন্ট্রাল পার্টটা সেটা কিন্তু ঘোরে না, নিচে একটা সকেটের ওপর ব্লেডগুলো থাকে, সেটা ঘোরে। এটাই হচ্ছে ডিসি ফ্যানের বৈশিষ্ট্য। কিন্তু এরপর যখন এসি সাপ্লাই শুরু হয়ে গেল, তখন দেখা গেল যে এই মোটরের ওজনটা অনেকটা কমে গেল। এই মোটরের ওজন অনেক বেশি ছিল বলে এটাকে ঘোরানো হতো না, নিচের সকেটটাকে ঘোরানো হতো। অর্থাৎ মোটরের ওয়াইন্ডিংয়ের একেবারে মাঝখানে যে ডান্ডাটা রয়েছে, যে দণ্ডটা রয়েছে, সেই দণ্ডটাকে ঘোরানো হতো, গোটা মোটরটা ঘোরানো হতো না। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে অল্টারনেটিং কারেন্ট এসে গেছে, তখন মোটরের আকার এবং আয়তন সমস্ত কিছুই কমে যাচ্ছে, এবং গোটা মোটরটাকেই ঘোরানো সম্ভব হচ্ছে। এই হচ্ছে উষা 56 ইঞ্চেস 1940। এই সময় কিন্তু মোটামুটি ডিসি ফ্যান আমাদের এখানে এসে গেল। এবার এই এসি ফ্যান এসে গেল, এবং এসি ফ্যান এসে যাওয়ার পরে যেটা হলো যে পরবর্তীকালে একটা বিরাট বিপ্লব তৈরি হলো, এবং ফ্যানের মাঝখানের মোটরটা আরও ছোট হতে শুরু করলো। আমার হাতে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রম্পটন গ্রুপস কোম্পানির 1950s একটা বিজ্ঞাপন। এবং 1950s পর থেকে আমরা প্রত্যেকেই জানি যে ক্রমশ পাখা তৈরি করা, ফ্যান তৈরি করা, ফ্যানের যে বিবর্তন সেটা ক্রমশ আরও দ্রুত হয়েছে, এবং বর্তমানে আমরা টাওয়ার ফ্যান থেকে শুরু করে আরও নানান ধরনের ব্লেডলেস ফ্যান, অমুক ফ্যান তমুক ফ্যান, নানান ধরনের
পাখা ইউজ করতে অভ্যস্ত, কিন্তু এই হচ্ছে মোটামুটি তালপাতার পাখা থেকে শুরু করে আমাদের আজকের যে ইলেকট্রিক ফ্যান, যে ফ্যান আমাদের অত্যন্ত পরিচিত, তার একটা ক্রোনোলজি, একটা ইতিহাস। আমার মনে হলো যে আজকে যেহেতু পয়লা বৈশাখ এবং এই প্রবল গরমের মধ্যে আমরা পয়লা বৈশাখ উদযাপন করছি, তো তাহলে সেখানে একটুখানি বাতাসের আনাগোনা হোক, বা আনাগোনা কীভাবে হয়ে এসছে এতদিন, এবং এইটাও তো আমাদের বাংলা সংস্কৃতির একটা অংশ, তাই সেটাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করার কথা মাথায় এলো। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন কমেন্ট করে, এবং যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন কমেন্ট করে, এবং কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকুন। আপনার ছোট্ট একটি লাইক এবং ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। ততক্ষণের জন্য শুভ নববর্ষ, এনজয়, টাটা।